সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত প্রতিমা পর্ব 4 শেষ পর্ব। প্রতিমা শাস্ত্র নয়নে ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিল। প্রণাম করিয়া উঠিয়া বলিল, জ্যাঠামশাই কোথা, তাকে প্রণাম করে যাই। গৃহিণী গম্ভীরভাবে বলিলেন, তিনি বাড়ি নেই। প্রতিমা উপরে তাহার নিজ কক্ষে গিয়া বস্ত্রাদি ব্যাগে ভরিয়া লইল। তাহার মনে হইতে লাগিল, এ বাড়িতে এই বোধ হয় তার শেষ। গাড়ি বারান্দায় মোটর গাড়ির নিকট রামদিন দাঁড়াইয়াছিল, তাহার হাতে একখানি পিয়ন বুক। প্রতিমা গাড়িতে উঠিলে রামদিন উঠিয়া সোফেয়ারের পাশে বসিল। বেথুন কলেজে পৌঁছিয়া প্রতিমাকে ফটকের ভিতর নামাইয়া কলেজের দারওয়ানকে রামদিন বলিল, বড়া মেম সাহেব কা চিঠি বলিয়া চিঠি শুদ্ধ পিয়ন বুকখানা তাহার হাতে দিল। প্রতিমা ইহা দেখিল, অনুমান করিল, জ্যাঠাইমা গত রাত্রে যাহা বলিয়া শাসাইয়াছিলেন তাহাই বোধ হয় জ্যাঠামশাই কার্যে পরিণত করিলেন। বেলা 1টার সময় প্রিন্সিপাল মহাশয় ক্লাস হইতে প্রতিমাকে ডাকিয়া পাঠাইলেন। প্রতিমা কম্পিত পদে তাহার কক্ষে উপস্থিত হইলে মেম সাহেব বলিলেন, তোমার অভিভাবক কি পত্র লিখিয়াছেন দেখো। প্রতিমা কম্পিত হস্তে পত্রখানি লইয়া পড়িল। ভৈরববাবু লিখিয়াছেন, প্রতিমার বয়স 18 বৎসর পূর্ণ হইয়াছে। সে এখন সাবালিকা। কোনো বিশেষ কারণে তিনি আর তাহার সহিত সংস্রব রাখিতে চান না। অভিভাবকত্ব পরিহার করিতে ইচ্ছা করেন। কলেজ ও বোর্ডিং খরচ বাবদ মাসের শেষ তারিখ অবধি কলেজের কত পাওনা হইবে তাহার বিল পাইবা মাত্র চেক পাঠাইয়া দিবেন। পরের মাস হইতে প্রতিমার কোনো খরচপত্রের জন্য আর তিনি দায়ী থাকিবেন না। প্রতিমাকে এ বিষয়ে জানাইতেও অনুরোধ করিয়াছেন। যদিও গত রাত্রি হইতে এই আশঙ্কা প্রতিমার মনে বর্তমান ছিল, তথাপি ইহা এখন সুনিশ্চিত জানিয়া তাহার মুখ পাণ্ডুবর্ণ ধারণ করিল। মেম সাহেব জানিতেন, কয়েক মাস পূর্বে এ বালিকার পিতামাতা পরলোক গমন করিয়াছেন। এখন এ কোনো দূর আত্মীয়ের অভিভাবকত্বে আছে। জিজ্ঞাসা করিলেন, তোমার অভিভাবক হঠাৎ এরূপ করিলেন, তাহার কারণ কি? তুমি কি বিশেষ কোনো অপরাধ করিয়াছ? প্রতিমা বলিল, আমি যাহা করিয়াছি আমি তো তাহা অপরাধ বলিয়া মনে করি না। তিনি তাই মনে করিয়াছেন বটে। মেম সাহেব বলিলেন, তুমি মনে করিও না যে আমি তোমার পারিবারিক ব্যাপার সম্বন্ধে জানিতে অযথা কৌতূহলী হয়েছি। তুমি কি করিয়াছ, কি জন্য তোমার অভিভাবক হঠাৎ তোমার সহিত সকল সম্বন্ধ ত্যাগ করিলেন, তাহা আমার জানা আবশ্যক। কেননা তুমি হয়তো এমন কোনো গর্হিক কার্য করিয়া থাকিতে পারো যাহাতে তুমি অন্যান্য মেয়েদের সঙ্গে বোর্ডিংয়ে একত্রে থাকিবার আর উপযুক্ত নও। মেম সাহেবের কথায় ইঙ্গিতটুকু বুঝিতে পারিয়া প্রতিমা শিহরিয়া উঠিল। আত্মরক্ষার্থ সে তাড়াতাড়ি বলিয়া ফেলিল, নানা মহাশয়া, আমি সেরূপ কোনো কার্য করি নাই। কি কি করিয়াছি তাহা শুনুন তবে। তাহারা তাহাদের মেজ ছেলেকে বিবাহ করিবার জন্য আমায় অত্যন্ত পীড়াপিড়ি করিয়াছিলেন। আমি কিছুতেই সম্মত হই নাই। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার অভিভাবককে পত্র লিখিয়া জানিতে পারেন। মেম সাহেব প্রসন্ন বদনে প্রতিমার মুখপানে চাহিয়া রহিলেন। তিনিও যৌবনে এই জাতীয় কারণে নিজ পিতামাতার বিরাগভাজন হইয়াছিলেন। তাহার ধারণা ছিল, বাঙালি মেয়েরা যতই লেখাপড়া শিখুক আর জুতো মোজাই পড়ুক, তাহাদের ব্যক্তিত্ব স্ফুরিত হয় না। অভিভাবকদের হস্তে তাহারা ক্রীড়াপুতুলি মাত্র। প্রতিমার প্রতি তাহার শ্রদ্ধা হইল। স্নিগ্ধ স্বরে বলিলেন, তোমার অভিভাবককে পত্র লিখিতে হইবে না। তোমার কথাতেই আমার বিশ্বাস হইয়াছে। কিন্তু তুমি এখন কি করিবে? তোমার কি আর কেহ আত্মীয় স্বজন আছেন যিনি তোমার পড়ার খরচ যোগাইতে পারেন? না,
সেরূপ কেহই আর নাই। তবে কোথাও কোনো চাকরি অন্বেষণ করিয়া আমাকে জীবিকা নির্বাহ করিতে হইবে। আপনি কি এখানে স্কুলে নিম্ন শ্রেণীতে আমাকে কোনো কাজ দিতে পারেন না? এখানে কোনো পদ তো এখন খালি হইবার সম্ভাবনা দেখিতেছি না। অন্যান্য বালিকা বিদ্যালয়ে তুমি আবেদন করিয়া দেখো, আমি সুপারিশ করিয়া দিব। আচ্ছা, এখন তুমি ক্লাসে যাও। প্রতিমা ক্লাসে ফিরিয়া গেল। তার মন আজ বড়ই উদ্ভ্রান্ত। অধ্যাপকগণের লেকচারে সে মনোনিবেশ করিতে পারিল না। শোভনা একসময় তাহাকে জিজ্ঞাসা করিল, তোর হয়েছে কি ভাই, মুখ এমন শুকনো কেন? প্রতিমা বলিল, বলবো এখন। বোর্ডিংয়ে সন্ধ্যার পর প্রতিমা শোভনাকে সমস্ত কথাই বলিল। শুনিয়া শোভনা বিমর্ষ মুখে বসিয়া রহিল। রাত্রে শোভনা বলিল, আচ্ছা ভাই, তোর বরকে কেন সব কথা খুলে একখানা চিঠি লেখ না, সে নিশ্চয়ই একটা কোনো উপায় করবে। প্রতিমা বলিল, ছি ভাই, তা কি পারা যায় কখনো? তিনি কোনোদিন আমায় চিঠি লেখেননি, আমি তাকে চিঠি লিখি কোন লজ্জায়? কলিকাতাস্থ প্রত্যেক বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর পদ প্রার্থনা করিয়া প্রতিমা এক একখানি দরখাস্ত পাঠাইল। প্রতিশ্রুতি মতো প্রিন্সিপাল মহাশয়া প্রত্যেক দরখাস্তে সুপারিশ লিখে দিলেন। শনিবার প্রাতে শোভনা বলিল, ভাই, আজ ওবেলা বাবা আমাকে নিতে আসবেন, তুইও আমার সঙ্গে চল, আমার মনে একটা মতলব আছে। কাল রবিবারে বসে তোতে আমাকে সেই কার্যটি করব। কি কাজ ভাই? তুই তো তোর বরকে চিঠি লিখতে রাজি হলি নে, আমি আমার দাদাকে একখানা চিঠি লিখব, তোদের সব কথা খুলে লিখে দিতে চাই। তোর বরের সঙ্গে তার আলাপ আছে কিনা জানি নে, না থাকলেও বিলেত ছোট দেশ, তিনি অনায়াসেই তাকে খুঁজে বের করবেন। সব কথা জানতে পারলে তোর বর কি একটা ব্যবস্থা করবেন না ভাই? নিশ্চয়ই করবেন, তোর কি মনে? প্রতিমা বলিল, কি জানি ভাই, তিনিই জানেন আর ঈশ্বরই জানেন। প্রতিমা শোভনার সঙ্গে তাদের বাড়ি যাইতে সম্মত হইল। যথাসময়ে মুখার্জি সাহেব আসিয়া উভয়কে বালিগঞ্জে লইয়া গেলেন। রবিবারে শোভনা তার দাদাকে পত্র লিখিল। বিলেতি ডাক যদিও বৃহস্পতিবারের পূর্বে রওনা হইবে না, তথাপি ওই দিনই সন্ধ্যাবেলায় পত্রখানি চিঠির বাক্সে ফেলিয়া দেওয়া হইল। সোমবারে যথারীতি মুখার্জি সাহেব দুজনকে কলেজে পৌঁছাইয়া দিয়া গেলেন। একে একে প্রতিমার আবেদনপত্রগুলির উত্তর আসিতে লাগিল, কিন্তু কোথাও কোনো আশা পাওয়া গেল না। এদিকে মাসও পূর্ণ হইতে চলিয়াছে। তখন প্রতিমা কোথায় যাইবে, কোথায় থাকিবে? স্কুল কলেজ ছাড়া কত অফিসেও তো মেয়েরা চাকরি করে, তবে বাঙালি মেয়ে ওরূপ করিতেছে ইহা প্রতিমা শুনে নাই বটে। যাহারা অফিসে চাকরি করে তাহারা ইউরোপীয় বা ফিরিঙ্গি মেয়ে, কিন্তু উপযুক্ত হইলে বাঙালির মেয়েই বা করিবে না কেন? কিন্তু কোনো অফিসের কোনো কর্তা ব্যক্তিকে প্রতিমা তো চেনে না, কোথায় কোন অফিস আছে তাহাও সে জানে না। একটা মাত্র অফিসের কথা সে জানে, যেখানে তার পিতা 25 বৎসর ধরিয়া কর্ম করিয়াছিলেন। অনেক ভাবিয়া চিন্তিয়া প্রতিমা সেই অফিসের অজ্ঞাতনামা কর্তাকে একখানি দরখাস্ত পাঠাইল। পিতার কথা লিখিল, নিজ বর্তমান নিরাশ্রয়তার কথাও জানাইল, একটি কোনো কর্মপ্রার্থনা করিল। সেদিন ইংরেজি মাসের 25 তারিখ। 26 গেল, 27 গেল, 28 গেল, কিন্তু কোনো উত্তর তো আসিল না। কি হইল? শোভনা অবশ্য তাহাকে নিজ বাড়িতে লইয়া গিয়া রাখিবার প্রস্তাব করিয়াছে, কিন্তু আবার পরের গলগ্রহ হওয়া। 30 তারিখের পর কোথায় প্রতিমা দাঁড়াইবে? কে তাহাকে দুটি অন্ন দিবে? দুর্ভাবনায় অনিদ্রায় তাহার রাত্রি কাটিল। 29 তারিখে বেলা 8টার সময়
প্রতিমা তার শেষ আবেদনপত্রের উত্তর পাইল। সিই ক্লড স্বাক্ষরে, পিতার অফিসের বড় সাহেব। যে কোনো দিন বেলা 1টা হইতে 2টোর মধ্যে অফিসে গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বলিয়াছে। এই পত্র পাইয়া প্রতিমার মনে আশার সঞ্চার হইল। তবে কোনো কর্ম হয়তো সাহেব তাহাকে দিবেন, নইলে ডাকিয়া পাঠাইবেন কেন? প্রিন্সিপাল মহাশয়ের অনুমতি লইয়া সেই দিনই বেলা 1টার সময় প্রতিমা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিতে গেল। বোর্ডিংয়ের কর্ত্রী মহাশয়া কলেজের একজন দারোয়ানকে তাহার সঙ্গে দিলেন। ট্যাক্সি হইতে নামিয়া প্রতিমা দেখিল বৃহৎ এক অট্টালিকা। দ্বারের ওপরে বড় বড় অক্ষরে লেখা রহিয়াছে ক্লড অ্যান্ড ব্ল্যাকওয়েল। ট্যাক্সি বিদায় করিয়া দারোয়ানকে বাহিরে রাখিয়া প্রতিমা ভিতরে প্রবেশ করিল। একজন চাপরাশিকে দেখিয়া জিজ্ঞাসা করিল, বড় সাহেবের কামরা কোথায়? তিনি আমায় সাক্ষাতের জন্য ডাকিয়াছেন। চাপরাশি অবাক হইয়া দর্শন প্রার্থীর মুখের পানে চাহিয়া রহিল। কত বিলিতি মেম, আধা বিলিতি মেম বড় মেজ ছোট সাহেবদের সঙ্গে সাক্ষাৎ করিতে আসে বটে, কিন্তু কোনো বাঙালিনী অদ্যাবধি তো এই অফিসের চৌকাট পার হয় না। আইয়ে বলিয়া চাপরাশি অগ্রগামী হইল। কোনো মেম সাহেব হইলে যে আইয়ে হুজুর বলিয়া থাকে, কিন্তু একজন বাঙালিনীকে ঐরূপ বলিতে চাপরাশি পুঙ্গবের প্রবৃত্তি হইল না। চাপরাশির পশ্চাৎ পশ্চাৎ প্রতিমা দ্বিতলে উঠিয়া গেল। একটা কামরার বাহিরে লেখা দেখিল মিস্টার চার্লস ই ক্লড, সিনিয়র পার্টনার। সেখানে দাঁড়াইয়া চাপরাশি জিজ্ঞাসা করিল, কার্ড হ্যাঁ? প্রতিমা বলিল, না, কার্ড নেই। এই চিঠি সাহেব আমায় লিখেছেন, এইখানেই তাকে দেখাও। চিঠি লইয়া চাপরাশি ভেতরে গেল। প্রতিমা বাহিরে দাঁড়াইয়াই শুনিতে পাইল সাহেব বলিলেন, সালাম দো। চাপরাশি আসিয়া প্রতিমাকে ভিতরে যাইতে ইঙ্গিত করিল। প্রতিমা ভিতরে গিয়া দেখিল বড় সাহেব হইলেও মিস্টার ক্লড যুবা পুরুষ, বয়স 35-36-এর বেশি হইবে না। তিনি হাস্যমুখে চেয়ার ছাড়িয়া উঠিয়া প্রতিমার সহিত করমর্দন করিয়া একটি চেয়ার দেখাইয়া বসিতে ইঙ্গিত করিলেন। প্রতিমা বসিলে সাহেব বলিলেন, তুমি কেদারনাথের কন্যা? তোমার আর ভাই বোন কটি আছে? ভাই বোন কেহই নাই, আমি আমার পিতার একমাত্র সন্তান ছিলাম। সাহেব দেরাজ হইতে প্রতিমার আবেদনপত্রখানি বাহির করিলেন। পড়িয়া বলিলেন, এই ভৈরব চক্রবর্তী কে? আমার পিতার দূর আত্মীয়। তা তো তুমি চিঠিতেই লিখিয়াছ। তিনি কি করেন? কয়লার খনির মালিক। অবস্থা ভালো? হ্যাঁ। তবে তিনি তোমায় পরিত্যাগ করলেন কেন? প্রতিমার মনে আশঙ্কা হইল। কলেজের প্রিন্সিপাল মহাশয়া প্রথমে যে কুৎসিত সন্দেহ করিয়াছিলেন, ইহার মনে হয়তো সেই সন্দেহই জাগিতেছে। হয়তো দুশ্চরিত্রতার জন্যই জ্যাঠামহাশয় তাহাকে তাড়াইয়া দিয়াছেন। সুতরাং কলেজের মেম সাহেবকে সে যাহা উত্তর দিয়াছিল, এখানেও তাহাই দিল। শুনিয়া সাহেবের মুখে হাসিতে ভরিয়া গেল। বলিলেন, ব্রাভো ইয়ং লেডি, সাহসী মেয়ে। কিন্তু তারপরেই সাহেব যে প্রশ্ন জিজ্ঞাসা করিলেন, তাহাতে প্রতিমা বিব্রত হইয়া পড়িল। জিজ্ঞাসা করিলেন, কেন ভৈরব চক্রবর্তী বড় লোক তার ছেলেকে বিবাহ করিতে তোমার এত আপত্তি কিসের? তবে কি তুমি অপর কোনো যুবককে বিবাহ করিতে প্রতিজ্ঞাবদ্ধ? একথার উত্তর দিবে কি না এবং কি উত্তর দিবে প্রতিমা নত মুখে বসিয়া ভাবিতে লাগিল। সাহেব সকৌতুকে তাহার লজ্জারক্ত মুখখানির পানে চাহিয়া। প্রতিমা ভাবিল, সাহেবের প্রশ্নের উত্তর না দেওয়াটা অভদ্রতা হইবে, বিশেষ সে যখন তাহার কাছে উপকার প্রার্থিনী। এই ভাবিয়া সে মুখ খুলিল।
সলজ্জভাবে বলিল, আপনি যথার্থই অনুমান করিয়াছেন। সে ভাগ্যবান লোকটি কে জানিতে পারি কি? সাহেবের চোখে মুখে কৌতুক ভরা হাসি। প্রতিমা নতমুখে প্রায় ফিস ফিস করিয়া বলিল, ওই ভৈরব বাবুরই কনিষ্ঠ পুত্র। তিনি কোথায়, কি করেন? তিনি বিলাতে মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়িতেছেন। কবে ফিরবেন? আগামী অক্টোবরে। তোমার পরীক্ষা কবে হইবে? আগামী মার্চ মাসে। কিন্তু পরীক্ষা দিবার আমার তো কোনো উপায় নাই। তোমার ফিয়াঁসে ভাবি স্বামী বিলাত হইতে না ফেরা পর্যন্ত তুমি কি চাকরি করিতে চাও? আমার তো অন্য উপায় নাই। সাহেব কিয়ৎক্ষণ নীরবে বসিয়া পেন্সিল দিয়া ব্লটিং প্যাডে দাগ কাটিতে লাগিলেন। তারপর মুখ তুলিয়া হাস্যমুখে বলিলেন, না মিস ব্যানার্জি, তুমি নিজেকে যেরূপ নিঃসম্বল মনে করিয়াছ তাহা তুমি নও। প্রতিমা সবিস্ময়ে সাহেবের মুখের পানে চাহিল। সাহেব বলিলেন, তুমি কি জানো না আমাদের অফিসের নিয়ম আছে, যেসব কর্মচারীর কার্যে আমরা খুশি থাকি তাহারা অবসর লইলে বা মরিয়া গেলে যত বছরের চাকরি তত মাসের বেতন আমরা তাহাকে বা তাহার ওয়ারিশকে বোনাস দিয়া থাকি। বলিয়া সাহেব প্যাডের উপরে 150কে 25 দিয়া গুণ করিয়া কহিলেন, আমাদের নিকট তোমার 4250 টাকা পাওনা যে। শুনিয়া প্রতিমার মাথা ঝিমঝিম করিতে লাগিল। এই যে অপ্রত্যাশিতে সৌভাগ্য, একথা তো মোটেই সে জানিত না। মুখ তুলিয়া বলিল, না, আমি তো জানিতাম না। সাহেব বলিলেন, আচ্ছা এখন এক কাজ করো দেখি, এই কাগজ নাও, কলম নাও। তোমার পিতার বোনাসের টাকার জন্য আমার নামে একখানা দরখাস্ত লেখো। তবে তোমার পিতার মৃত্যু হইয়াছে তাহা লেখো, এবং তুমি যে তাহার একমাত্র সন্তান তাহাও উল্লেখ করো। আমি একটু অন্য কার্যে যাইতেছি, 15-20 মিনিট পরে ফিরিব। তুমি ততক্ষণ দরখাস্তটা লিখিয়া রাখো। বলিয়া সাহেব একটা সিগারেট ধরাইয়া সে কক্ষ পরিত্যাগ করিলেন। সাহেব ফিরিয়া আসিলে প্রতিমা দরখাস্তখানি তাহার হস্তে দিল। সাহেব ইতিপূর্বে তাহার ইংরেজি কথোপকথন শুনিয়া খুশি হইয়াছিলেন। ওরূপ বিশুদ্ধ উচ্চারণ এবং ওইরূপ বাকভঙ্গি তাহার অফিসের কোনো ইমিপাস কিরানির মুখেও শোনেন নাই। লেখাটি দেখিয়া আরো খুশি হইলেন। বলিলেন, তুমি যে কেদার ব্যানার্জির কন্যা এবং একমাত্র সন্তান, ইহা প্রমাণ করিবার মতো কোনো লোক এই অফিসে আছে কি? প্রতিমা বলিল, হ্যাঁ, এই অফিসের রাজেন্দ্রবাবু এবং যদুবাবু আমাকে চেনেন। পিতার জীবিতকালে আমাদের বাড়ি তাহারা গিয়াছিলেন। সাহেব ঘণ্টা বাজাইলেন। চাপরাশি আসিলে বলিলেন, রাজেনবাবু, যদুবাবু। চাপরাশি গিয়া অনতি বিলম্বে বাবুদ্বয়কে ডাকিয়া আনিল। তাহারা আসিয়া শনাক্ত করিলেন, এই বালিকা তাঁদের মৃত সহকর্মী কেদার ব্যানার্জির কন্যা এবং একমাত্র সন্তান। সাহেব তাহাদের এই উক্তি প্রতিমার দরখাস্তের পাশে তাহাদের দ্বারা লিখাইয়া লইলেন। সাহেব তখন প্রতিমাকে বলিলেন, পরশু শনিবারে আমাদের বোর্ডের মিটিং আছে। সেই মিটিংয়ে তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করাইয়া লইব। সোমবারে এই সময় তুমি আবার আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিও। প্রতিমা ধন্যবাদের সহিত তাহার সম্মতি জানাইয়া দাঁড়াইয়া উঠিল। সাহেবও দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, এখন নিশ্চিন্ত হইলে তো? কলেজে যেমন পড়িতেছিলে তেমনি পড়ো গিয়া। তোমার ফিয়াঁসেকে এই সুসংবাদ দিও এবং লিখিও, আমি তাহাকে আমার অভিনন্দন জানাইতেছি। ভালো কথা, তোমাদের যখন বিবাহ হইবে আমাকে নিমন্ত্রণ করিবে তো? বলিয়া সাহেব হাসিতে লাগিলেন। প্রতিমা সলজ্জ হাসির সহিত বলিল, আমি সেই সৌভাগ্যের দিনের পথ চাহিয়া থাকিব। সাহেব করমর্দনান্তে তাহাকে বিদায় দিলেন। সোমবারে প্রতিমা আসিলে সাহেব তাহাকে
চেকখানি দিয়া জিজ্ঞাসা করিলেন, কলেজে তোমার মাসে কত টাকা খরচ হয়? সব শুদ্ধ মাসে 30 হইতে 40-এর বেশি নয়। এইমাত্র তুমি এই চেক লইয়া এখন কি করিবে? আমাদের প্রিন্সিপাল মহাশয়ের নিকটে জমা রাখিব। তিনি সম্মত হইবেন কি? এক কাজ করো, চলো ব্যাংকে লইয়া গিয়া তোমার একটা চলতি হিসাব আমি খোলাইয়া দিই। চেকবুক পাইবে, চেক কাটিয়া খরচপত্র করিবে। সাহেব প্রতিমাকে সঙ্গে করিয়া তাহাদের ফার্মের ব্যাংকে গিয়া তাহার নামে চলতি হিসাব খোলাইয়া দিলেন। চেক বহি লইয়া সাহেবকে ধন্যবাদ জানাইয়া প্রতিমা বোর্ডিংয়ে ফিরিয়া গেল। 1 মাস পরে শনিবার প্রাতে শোভনা প্রতিমাকে বলিল, কাল কোন দিন মনে আছে ভাই? প্রতিমা বলল, কেন, কাল রবিবার। শোভনা হাসিয়া বলিল, কাল কোন রবিবার? প্রতিমা বলিল, রবিবার আবার কোন রবিবার? রবিবারের কি জাতিভেদ আছে নাকি? নেই? সত্যি বলছিস? বেশ করে ভেবে দেখ দেখিনি। কাল রবিবারে কি হবে বা কি হবার সম্ভাবনা? প্রতিমা বলিল, কাল বিলেতি ডাক আসিবার দিন। কাল তোর দাদার চিঠি আসবার কথা। শোভনা প্রতিমার গাল টিপিয়া হাসিয়া বলিল, দবেলে ছুঁড়ি, এতক্ষণ ন্যাকামি হচ্ছিল কেন শুনি? সে যাক, আজ বাবা এলে তুই ও আমার সঙ্গে যাচ্ছিস তো? যাবো। যাবি নেই? দাদা কি লেখেন জানতে তোর আগ্রহ হচ্ছে না? তা খুবই হচ্ছে, কিন্তু বড্ড ভয় যে করছে ভাই। মনে হচ্ছে যে বিলেত আপিলের ফলে মুক্তির সংবাদই আসে, না ফাঁসির রায় বহাল থাকে, এই না? তুই ভাই ব্যারিস্টারের মেয়ে, ব্যারিস্টারের বোন, তুই ও উপমা দিতে পারিস, তাই বটে। আমার তো ভাই মনে নিচ্ছে যে ভালো খবরটাই আসবে। চল যাই দুজনে। রবিবারে বেলা 9টা-10টার সময় বিলেতি চিঠি আসে। তুই যদি আমার সঙ্গে না যাস, আর যদি ভালো খবরটি আসে সেই পরশু বেলা 10টা ভিন্ন, আমি তো তোকে জানাতে পারবো না। এই 24 ঘন্টা যে ছটফট করে আমি মরে যাব ভাই। শোভনা প্রতিমাকে পীড়াপিড়ি করতে লাগিল। অবশেষে প্রতিমা বলল, চল যাই। যদি ফাঁসির হুকুমই আসে, সেটাও যত শিগগিরই জানতে পারি ততই ভালো। মিস্টার মুখার্জি আসিয়া উভয়কে গৃহে লইয়া গেলেন। শনিবার রাত্রে 2 সখী একই ঘরে ভিন্ন শয্যায় শয়ন করিল। অনেক রাত্রি পর্যন্ত উভয়ের মধ্যে নানা জল্পনা কল্পনা চলিতে লাগিল। পরদিন প্রাতে সংবাদপত্রে ঘোষিত হইল, বোম্বাই বন্দরে জাহাজ আসিয়া পৌঁছতে বিলম্ব হওয়ায় কলিকাতায় বিলেতি ডাক অপরাহ্ন 1টার পূর্বে বিলি হইবার সম্ভাবনা নাই। শোভনার জননী কন্যার নিকট সকল কথাই শুনিয়াছিলেন, আর প্রতিমার বিষয়ে তাহার পুত্রের চিঠি আসিবার কথা ইহাও জানিতেন। বেলা 4টের সময় বিলেতি ডাক আসিয়া পৌঁছিল। শোভনার নামে যে চিঠিখানি আসিয়াছে তাহা বেশ মোটা। শোভনা চিঠি খুলিয়া দেখল, দাদার চিঠির সহিত জড়ানো একখানি বন্ধক খাম। তাহার ওপরে বাংলায় লেখা শ্রী প্রতিমা দেবী। তাহার নিজের চিঠিতে দাদা লিখিয়াছেন, স্নেহের বোনটি আমার, এবার ভারতীয় ডাক খুব সকালেই এসেছে। শনিবার রাত্রি 9টার সময় তোর চিঠি পেলাম। তুই যে সুরেন চক্রবর্তীর কথা লিখেছিস তাকে আমি আগে থেকেই জানতাম, যদিও আমি পড়ি আইন আর সে পড়ে ইঞ্জিনিয়ারিং। আর তার কোনেটির কথাও জানতাম। সুরেন আমাকে তার ছবি দেখিয়েছিল, তবে সম্প্রতি যে গোলমালের কথা তুই লিখেছিস সেটা আমি জানতাম না। হপ্তা 2 সুরেনের সঙ্গে আমার দেখা হয়নি। দেখা হলে নিশ্চয়ই সে আমায় সব কথা খুলে বলতো। যা হোক, তোর চিঠি পেয়েই সেই রাত্রেই ট্যাক্সি নিয়ে আমি সুরেনের বাসায় ছুটলাম। বড় কম দূর নয়। আমি থাকি রিচমন্ডে, সে থাকে মেডাইল। যখন তার বাসায় পৌঁছলাম তখন সে পড়া শেষ করে শুতে যাবার বন্দোবস্ত করছে।
অত রাত্রে আমায় ওভাবে আসতে দেখে সে একটু চমকে গেল। তারপর তোর চিঠি আমি তাকে দেখালাম। সমস্ত পড়ে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, বাবা তার প্রতি এরকম ব্যবহার করেছেন, এটা বড়ই দুঃখের বিষয়। আমি তাকে বললাম, সে তিনি যা ভালো বুঝেছেন তাই করেছেন, এখন তুমিও কি বাপকা বেটা হয়ে সে বেচারিকে হাঁকিয়ে দেবে নাকি? সে উত্তর করলে, নিশ্চয়ই না, এমন অধর্ম আমি করতে পারবো না। তখনই হুইস্কির ডেকান্টার বেরোলো, সোডার সাইফন বেরোলো। আমরা দুজনে বাম্পার ডোজে প্রচুর মাত্রায় তার কনের তোর সখীর স্বাস্থ্যপান করলাম। কাল বিকেলে এসে সুরেন তোর সখীর নামে যে চিঠিখানা দিয়ে গেল তাই এই সঙ্গে পাঠাচ্ছি, তাকে দিস আর বলিস তার প্রতি শ্রদ্ধায় আমার মন নত হয়ে পড়েছে। সাবিত্রী দময়ন্তীর দেশের মেয়েদের বুকে এই রকম একনিষ্ঠ প্রেম থাকবে না তো কোথায় থাকবে? তিনি যা করেছেন সেই রকম করাই তার কর্তব্য ছিল। সুরেন তো অক্টোবর মাসে ফিরে যাচ্ছে, আমার ফিরতে এখনো পুরো 1 বছর। সুরেনকে আমি বললাম, তোমরা ভাই দিন কত সবুর করো, আমি ফিরে গেলে তারপর বিয়ে করো, লুচিটে আমার না ফসকায়। তা সে গাধা কি বললে জানিস? বললে, বিয়ের রাত্রে বামুনের ভাজা লুচি নাই বা খেলে, তুমি দেশে ফিরলে আমার বউয়ের নিজের হাতে ভাজা লুচি তোমায় খাওয়াবো। অতএব তোর সখীকে বলিস বেথুন কলেজে লুচি ভাজা নিশ্চয়ই শেখায় না, তিনি যেন ইতিমধ্যে কোনো সুযোগে লুচি ভাজাটা শিখে নেন, ইত্যাদি। চিঠির মাঝামাঝি পড়িয়া শোভনা তার জননীকে বলিয়াছিল, মা ভালো খবর। শোভনার চিঠি পড়া শেষ হইলে মা বলিলেন, কি দেখি কি লিখেছে? শোভনা বলিল, দেখো এখন মা, আগে প্রতিমাকে দেখিয়ে আসি। সে কোথা? দোতলায় আমার ঘরে চুপটি করে বসে আছে। বিলেতে আপিলের ফলে তার মুক্তি সংবাদই আসে না ফাঁসির রায় বহাল থাকে, তাই বসে ভাবছে বলিয়া শোভনা প্রায় ছুটিতে ছুটিতে ওপরে উঠিয়া গেল। চিঠি হাতে শোভনার হাসি মুখ দেখিয়া প্রতিমার মৃতদেহে যেন প্রাণ ফিরিয়া আসিল। শোভনা বলিল, প্রতিমা তুই লুচি ভাজতে জানিস ভাই? কেন, তোর বর্ত তোকে নিলে না, চিঠি এসেছে, এখন তুই কি করবি বল দেখি। আমাদের বাড়িতে লুচি ভাজতে জানে এমন একজন বামনি দরকার। তুই বলিস তো মাকে বলে সেই কাজে তোকে বহাল করিয়ে দিই। প্রতিমা বলিল, যা জ্বালাসনি ভাই, তোর মুখ দেখেই আমি বুঝেছি আমার বামনিগিরিও করতে হবে না, ঝিগিরিও করতে হবে না। দে দে চিঠি দেখি। শোভনা তখন উভয় পত্রই প্রতিমার হাতে দিল। প্রতিমা প্রথমে শোভনার পত্রখানি পড়িল, উহা শেষ করিয়া বলিল, ও এই জন্যই জিজ্ঞাসা করা হচ্ছিল আমি লুচি ভাজতে পারি কি না। তোর দাদাকে লিখে দিস, ও বিদ্যে অনেকদিন আগেই আমার আয়ত্ত হয়ে গেছে। আমি মার কাছে শুধু লুচি ভাজাই নয়, সব রকম রান্নাই শিখেছিলাম। অতঃপর প্রতিমা নিজ নামের পত্রখানি খুলিল। তাহার পাঠ শেষ পর্যন্ত শোভনা ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে পারিল না। প্রতিমার কাঁধের ওপর ঝুঁকিয়া শোভনাও পড়িল। প্রিয়তমাসু, তোমায় প্রিয়তমা সম্বোধন করিবার অধিকার পাইয়া আমি নিজেকে সৌভাগ্যবান বলিয়া মনে করিতেছি। বাবা যেদিন তাহার পত্রসহ তোমার ফটোগ্রাফ আমায় পাঠাইয়া দেন, সেদিন তোমাকেই আমি সর্বান্তঃকরণে আমার ভাবী বধূ স্বরূপ গ্রহণ করিয়াছিলাম। প্রতি সপ্তাহের পত্রে তোমার যেটুকু সংবাদ বাবা অথবা মা লিখিতেন তাহা আমি পিপাসার জলের মতো জ্ঞান করিতাম। অত 2 সপ্তাহ হইল বাবার এক পত্রে এই নিদারুণ সংবাদ পাইলাম যে তিনি আমাদের উভয়ের মিলন নামঞ্জুর করিয়াছেন। ওই পত্র পাইয়া আমার মাথায় যেন বজ্রাঘাত হইয়াছিল। উপর্যুপরি 2 ডাকে আমি বাড়িতে পত্র লিখি নাই। কল্লো ডাকে লিখব, কিন্তু তোমায় বলিয়া রাখি
বাবার সহিত একটু ছলনা করিতে বাধ্য হইব। তাহার ফল যে কি হইবে তাহা আমি জানি না, তবে উহা স্থির যে তোমাকে না দেখিয়াও তোমার ছায়াচিত্রকে, তোমার নকলকে আমি যেমন বুকে তুলিয়া লইয়াছিলাম, সেইরূপ ঈশ্বরেচ্ছায় আসলকেও একদিন বুকে তুলিয়া লইবার সৌভাগ্য কামনা করি। তুমি এখনো বেথুন কলেজে আছো অথবা অর্থভাবে কলেজ ছাড়িতে বাধ্য হইয়াছ তাহা আমি জানি না। যদি ছাড়িয়া থাকো তবে আবার ফিরিয়া যাও এবং পরীক্ষার জন্য প্রস্তুত হও। আমি আজ মানি অর্ডারে তোমায় 5 পাউন্ড 75 টাকা পাঠাইলাম এবং প্রতি মাসে নিয়মিতভাবে টাকা পাঠাইব। তুমি বোধহয় জানো যে আমি এখানে চাকরি করি। আমার অর্থাভাব নাই। এখন হইতে প্রতি ডাকে আমি তোমার পত্রের প্রতীক্ষায় থাকিব। আমার অপরিবর্তনীয় ভালোবাসা নিও, তোমার সুরে। সেদিন রাত্রি 9টার সময় সকলে মিলিয়া ডিনার খাইতে বসিয়াছেন। এমন সময় বাড়িতে কাহার মোটর গাড়ি প্রবেশ করিবার শব্দ আসিল। মিসেস মুখার্জি স্বামীর পানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, কি এলো এমন সময়? মুখার্জি সাহেব বলিলেন, কি জানি, কারু আসবার কথা ছিল না। প্রায় সঙ্গে সঙ্গে বেহারা একখানা কার্ড আনিয়া মুখার্জি সাহেবের হাতে দিল। তিনি উহা পাঠ করিলেন। ভৈরবচন্দ্র চক্রবর্তী, ঝরিয়া কোল সিন্ডিকেট। মিসেস মুখার্জি প্রতিমার পানে চাহিয়া বলিলেন, তোমার জ্যাঠামশাইয়ের নাম না? প্রতিমা জানাইল, তাহাই বটে। ভৈরববাবুর এইরূপ অতর্কিত আবির্ভাবে সকলেই বিস্মিত হইল। মুখার্জি বেয়ারাকে বলিলেন, অফিস কমরে মে বাবুকে बैठाओ। ডিনার শেষ করিয়া মুখার্জি সাহেব গিয়া অফিস কক্ষে প্রবেশ করিলেন। ভৈরববাবু দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, আপনি কি মিস্টার মুখার্জি? হ্যাঁ। আমার ভাইজি প্রতিমা কি এখানে আছে? কেন? দয়া করে তাকে ডেকে দিন। তার সঙ্গে আমার এখনই একটা বিশেষ কথা আছে, তারপর তাকে আমি নিয়ে যাব। মুখার্জি বলিলেন, তাকে আমি ডেকে দিচ্ছি। আপনার কি কথা আছে তাকে আপনি বলুন, কিন্তু তাকে বাড়ি নিয়ে যেতে দেব কিনা সেটা আমি পরে বিবেচনা করব। ভৈরববাবু একটু রাগত স্বরে বলিলেন, কিরকম? আমার ভাইজি, তাকে আপনি আটকাবেন? মুখার্জি বললেন, আপনার ভাইজি এখন সাবালিকা, একথা আপনি নিজে বেথুন কলেজের প্রিন্সিপালকে লিখেছিলেন, মনে করে দেখুন। একথা শুনিয়া ভৈরববাবু নরম হইলেন, বলিলেন, আপনি তো সবই জানেন দেখছি। আপনি কি সন্দেহ করেছেন যে আমি কুমতলবে আমার ভাইজিকে বাড়ি নিয়ে যেতে চাইছি? মুখার্জি বলিলেন, হ্যাঁ, আমি সন্দেহ করছি। সে আপনি তাকে নিয়ে গিয়ে আপনার মেজ ছেলেকে বিয়ে করবার জন্য তাকে নির্যাতন করবেন। ভৈরববাবু বললেন, আমার মেজ ছেলে আমাদের সঙ্গে ঝগড়া করে আজ 2 সপ্তাহ হইল বর্মা চলে গেছে। আপনি সবই যখন জানেন তখন আপনাকে খোলাখুলি বলতে কোনো বাধা নেই। আমি মহা বিপদে পড়েছি মশাই। এই দেখুন, বিলেত থেকে আমার ছোট ছেলের এই চিঠি আমি আজ পেয়েছি। বলিয়া ভৈরববাবু একখানি পত্র মুখার্জি সাহেবের হাতে দিলেন। মুখার্জি পড়িলেন, 49 নম্বর ব্লুমফিল্ড রোড, মিডাহিল, লন্ডন। প্রণামান্তে নিবেদন, আমি 2 সপ্তাহ লন্ডনের বাহিরে গিয়াছিলাম। গতকাল ফিরিয়া আপনার 2 ডাকের 2খানি পত্র পাইলাম। প্রথমখানি পাঠ করিয়া জানিলাম যে পূর্বকথিত বালিকার সহিত আমার বিবাহ সম্বন্ধ আপনি ভাঙিয়া দিয়াছেন। আমি বিশেষ আনন্দ লাভ করিলাম। পূর্বে একটা কথা আপনাদের নিকট গোপন করিয়াছিলাম, এখন তাহা প্রকাশ করি। প্রায় 1 বৎসর হইল আমি এই বাসায় রহিয়াছি। আমি যখন আসিয়া এই বাড়িতে পেইং গেস্ট হই, সেই সময় গৃহিণীর কন্যা মিস ইভা রাসেল ফ্রান্সে ছিলেন। সেখানে তিনি ফরাসি ভাষা অধ্যয়ন করিতেন। 3 মাস হইল তিনি ফিরিয়াছেন। মেয়েটির বয়স 19 বৎসর মাত্র, বেশ সুন্দরী। একত্র এক বাড়িতে অবস্থান হেতু তাহার সহিত আমার প্রণয় জন্মিয়া গেল। কিন্তু তৎপূর্বেই আপনি প্রতিমা নাম্নী
এক কন্যাকে বিবাহ করিতে আমায় আদেশ করিয়াছিলেন এবং আমিও তাহাতে আমার সম্মতি জ্ঞাপন করিয়াছিলাম। সম্মতি জ্ঞাপন কথাটা ভুল লিখিলাম। আপনার আদেশ পালন করিতে প্রস্তুত হইয়াছিলাম। সেই কারণে এই ভাগে ভালোবাসিলেও তাহার নিকট আমি বিবাহ প্রস্তাব করিতে পারি নাই। ইহাতে আমি মর্মে মরিয়াছিলাম, পাছে আপনি বিরক্ত হন, এই ভয়ে আপনার কাছে এসব লিখিয়া প্রতিমার হাত হইতে মুক্তির প্রার্থনাও করিতে পারি নাই। এখন আপনি শতপ্রবৃত্ত হইয়া আমাকে মুক্তি দিয়াছেন, ইহা আমার পক্ষে আশাতীত সৌভাগ্য, সন্দেহ নাই। এখন ইহার নিকট বিবাহ প্রস্তাব করিবার আদেশ আপনার নিকট প্রার্থনা করিতেছি, কারণ আমি আপনার সুবাধ্য সন্তান। আপনার বিনা আদেশে কোনো কার্য করা আমার ইচ্ছা নয়। আশা করি সন্তানের প্রতি দয়া করিয়া সে আদেশ ফেরত ডাকে আমাকে জ্ঞাপন করিবেন। আমি ভালো আছি, আপনি আমার শতকোটি প্রণাম জানিবেন এবং মাতা ঠাকুরানী ও মেজদাকে জানাইবেন। ইতি সেবক শ্রী সুরেন্দ্রনাথ চক্রবর্তী। এই সুরেন্দ্রে ওই তারিখের পত্রেই প্রতিমাকে লিখিয়াছে, পিতার সহিত একটু ছলনা করিতে বাধ্য হইলাম। মুখার্জি একথা তাহার কন্যা শোভনার নিকট শুনিয়াছিলেন। এই পত্র পড়িয়া তিনি মনে মনে বলিলেন, খুব চাল চেলেছে ছোকরা। বাহ্যিক গাম্ভীর্য অবলম্বন করিয়া বলিলেন, তাই এর জন্য নিজেকে আপনি এমন বিপন্ন মনে করছেন কেন ভৈরববাবু? ভৈরববাবু বলিলেন, বলেন কি মশাই, বিপদ নয়। ছেলেবেটা শেষকালে এক মেম বিয়ে করে এনে হাজির করবে কেন? এই যে লিখেছে, আপনার আদেশ না পেলে করবে না, সে আপনার সুবাধ্য সন্তান। ভৈরববাবু হাত নাড়িয়া বলিলেন, আরে মশাই, সুবাধ্য ছেলে অবাধ্য হতে কতক্ষণ, যে দিনকাল পড়েছে। মুখার্জি বললেন, তা সত্যি। এখন আপনি কি করতে চান? ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।